এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশের 4টি ধারা বাতিলের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। না হলে সারা দেশে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। টানা 3 দিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন তারা। এই পরিস্থিতিতে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ের 1 নম্বর গেট বন্ধ করে এভাবেই বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা না করে শুধু কারণ দর্শানোর নোটিশে চাকরিচ্যুত সহ 4টি ধারা যুক্ত হয়েছে নতুন অধ্যাদেশে। এই কর্মচারীর সাথে অন্যায় করেছে, এটা আমরা মানি না, মানব না। দিন 24 ঘন্টা আমরা এই কর্মসূচি চালাই যাব। নতুন অধ্যাদেশের কারণে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগও তৈরি হয়েছে বলে জানান তারা। 46 বছর আগের কালা কানুন আইন যখন সংবিধান স্থগিত ছিল, সেই কালা কানুন আইনগুলোতে এটা কেউ মেনে নেবে না। এ পরিস্থিতিতে মঙ্গলবারের মধ্যে অধ্যাদেশ প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। 22 মে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর রোববার অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাডারের বৈষম্য নিরসন, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল সহ কয়েক দফা দাবিতে আজ থেকে প্রশাসন ছাড়া বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা কলম বিরতি পালন করছেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 2 দিন এ কর্মসূচি পালন করবেন তারা। সোমবার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ, পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের সমতার দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। তবে হাসপাতালে জরুরি বিভাগ সহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে। সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। পরিষদের দাবি, কর্মকর্তাদের বিরুদ্ধে বিধান লঙ্ঘনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শাস্তির মুখোমুখি হন না। জনগণকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, ব্যালট বাক্স ছিনতাই বন্ধ করার পাশাপাশি নিরাপদ ভোট আয়োজনে সচেতনতা তৈরি করতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঐকমত্য কমিশনের সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ যেমন ছিল সেরকমই যেন থেকে না যায়, এজন্য সংস্কার কাজ এগিয়ে নিতে হবে। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সভায় আগের বিভিন্ন নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্তে স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে 2য় দফায় আলোচনা শুরুর কথা জানায় ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কারো দ্বিমত নেই। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এসব তথ্য দেন। তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ 6টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45 বার বৈঠক করেছে ঐকমত্য কমিশন। আলোচনার অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, মৌলিক পরিবর্তনে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করা। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনও ইসির অধীনে করার পক্ষে অধিকাংশ দল।
যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। তবে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগ এবং একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন সেগুলো এখনও অমীমাংসিত। রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়েও আলোচনা প্রয়োজন বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে জরিপ করা হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি নয়, বরং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট বলে জানিয়েছে সেনা সদর। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা একথা জানান। এ সময় মব ভায়োলেন্স প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর দৈনন্দিন অভিযান কার্যক্রম তুলে ধরার উদ্দেশ্যে সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে রাজধানী সহ সারা দেশের চিহ্নিত সন্ত্রাসী, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য দেয়া হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় সরকারের নির্দেশনা মেনে কাজ করছে বলেও জানানো হয়। মুখোমুখি কোনো অবস্থান দেখছি না, আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে বা কিছুটা ভালো হয়েছে। চট্টগ্রামের একটি কারখানায় কুকিচিন বা কেএনএফ এর 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, বিষয়টি খতিয়ে দেখবে তারা। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে সেনাবাহিনী নিয়মিত টহল পরিচালনা করবে বলেও সংবাদ সম্মেলনে জানায় সেনা সদর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ। এ মামলার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ গত 8 মে রায়ের দিন ধার্য করেন। সে অনুযায়ী বিষয়টি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বরে রায়ের জন্য নির্ধারিত রয়েছে। সর্বোচ্চ আদালতে এটিএম আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির, প্রসিকিউশন পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী এমএইচ তামিম, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। গত 26 ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল ইশরাক হোসেনের শপথ পড়ানোর শেষ দিন। তবুও কোনো উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে এখনো বন্ধ নগর ভবনের সব দাপ্তরিক কাজ। দ্রুত শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তার সমর্থকদের। এদিকে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। সন্তানের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বসিলা থেকে এসেছেন এই নারী, কিন্তু নগর ভবনের সব দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। তবে কবে তিনি এ সেবা নিতে পারবেন তা নিশ্চিত নন। সবকিছু বন্ধ এবং দে অল অফ দেম আর সেইং দ্য সেম, যে কিছুই হবে না, সবকিছু বন্ধ। আন্দোলন হচ্ছে বাবারে বাবা আন্দোলন করেন, কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন? আমার বাচ্চাটার যে কি অফারটা আসছে তার ওর জন্য এইটার জন্য তো বন্ধ হয়ে থাকবে না, বসে থাকবে না তো। সোমবারও শ্রমিক কর্মচারীরা গেটে তালা ঝুলিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে, দিয়েছেন ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান।
আন্দোলনকারীরা বলছেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে প্রত্যাহার করবেন না আন্দোলন, বন্ধ থাকবে সব দাপ্তরিক কাজ। নির্বাচিত একজন মেয়র আমাদের অতি তাড়াতাড়ি দরকার। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে কাজ করার আগ্রহী না। নগরবাসীকেও ভোগান্তি করতে চাই না। একটা মেয়রকে আসুক, মেয়রকে শপথ পড়াক, দেখবেন কালকে থেকে ঢাকার সেবামূলক কার্যক্রম শুরু হয়ে যাবে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল শপথ গ্রহণের শেষ দিন, তারপরও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। আমাদের এই আন্দোলনের ভিতরে কোনো কেউ না ঢুকে তৃতীয় পক্ষ এই সিটি কর্পোরেশনের এই নগর ভবনের কোনো অফিসে কোনো ধরনের নাশকতা না চালায়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, এই মর্মে আপনাদের খেয়াল রাখতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। মঙ্গলবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। জনাব ইশরাক সাহেবের যে রিটটি, সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয়ে সাবজুডিস অবস্থা আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই। এদিকে ইশরাককে দ্রুত শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে। টোকিওর সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কাটছাট হতে পারে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের পুশিনের ঘটনায় দিল্লিকে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। জাপানের নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে 28 মে টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে 30 মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই তারিখ এবং সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এছাড়া ঢাকা টোকিওর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাজেট সহায়তা সহ 60টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছে দেশটির সরকার। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। পুশ ইনের ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে সচিব বলেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তালিকা দিল্লি পাঠিয়েছে এবং তা যাচাই বাছাই চলছে। যারা এদেশের নাগরিক নয় তাদের ফেরত নিতে দিল্লিকে জানানো হবে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে মোদী সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আলোকে কথা চলছে। তবে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষের সম্মতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রাডিশনটা হতে পারবে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পাওয়া যাবে, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও জানান, শিগগির শেখ হাসিনার বিচারের শুনানি শুরু হবে। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার আগেই শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আসামি। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা।
দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় কাল। মামলার আরেক আসামি তারেক রহমান আপিল না করলেও জুবাইদা রহমানের সাথে তারও খালাসের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। কয়েকদিনের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। শুনানিতে জুবাইদা রহমানের আইনজীবী আদালতকে বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাড়াহুড়ো করে তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদাকে 3 বছর সাজা দেওয়া হয়। সম্প্রতি সরকার নির্বাহী আদেশে তাদের সাজা স্থগিত করলেও আইনি পথে মোকাবেলা করতে দীর্ঘদিন পর দেশে ফিরে আদালতের অনুমতি নিয়ে আপিল করেন জুবাইদা রহমান। তারেক রহমান আপিল না করলেও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মতো এ মামলাতেও হাইকোর্ট তাকে খালাস দেবে বলে আশা আইনজীবীদের। এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না, তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা, এটা যদিও নন অ্যাপিলিং অ্যাকিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। ও ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন। আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে তিনি হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কামরুল ইসলামকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সোমবার তাঁর বিরুদ্ধে একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও দাখিল করেনি দুদক। এ সময় কামরুলের আইনজীবী বলেন, গেল কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তিনি ডায়াবেটিসে ভুগছেন। টয়লেট ব্যবহার করতে যায়, সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ, এদের সার্বিক সহযোগিতায় উনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে উনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে। আগামী বছরেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরিকল্পনা করছে সরকার। তবে উত্তরণের পর তৈরি পোশাক ও রপ্তানির অন্যান্য খাতগুলোতে যে বাড়তি চাপ আসবে তা সামলাতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। রপ্তানি প্রণোদনার হারও কমতে পারে আসছে বাজেটে। বিশ্লেষকদের মতে এলডিসি উত্তরণ প্রক্রিয়া সহজ করতে বাজেটে থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। 2026 সালেই এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। তবে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2024-25 অর্থবছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে মোট বরাদ্দ ছিল 1,03,000 কোটি টাকা, যেখানে রপ্তানি খাতে প্রণোদনা 9,025 কোটি টাকা। উন্নয়নশীল দেশে উত্তোলন হলে এই সুযোগ আর দেয়া হবে না। তবে ব্যবসায়ীরা বলছেন, উত্তোলনের জন্য প্রস্তুত নয় তৈরি পোশাক খাত সহ বেশ কয়েকটি খাত। অন্য দেশেও গার্মেন্ট বহুত এক্সপোর্টও আমাদের থেকে বেশি, তাদের হয়তো 20-30% অফ দ্য টোটাল এক্সপোর্ট। আমরা একটা পণ্যে নির্ভর করি। বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে, সেখানে ইন্টারন্যাশনাল কিছু অব্লিগেশনস আছে, সেই জায়গাগুলি যেন দ্রুত কমপ্লায়েন্সে নিয়ে আসা হয়। WTOতে যে সমস্ত আমাদের 52 টেরিফ আছে, সমস্ত টেরিফ লাইনগুলি যেন এর আওতায় যে লিমিটটা আমরা ডিক্লেয়ার করেছি সেখানে চলে আসে। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এসব খাতে প্রণোদনার পরিবর্তে আগামী বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ গবেষকদের। যে সমস্ত পণ্য রেশনালাইজ, ট্যারিফ রেশনালাইজ করার, একটু কমানো, একটু করে ফেজে ফেজে কমানো যেতে পারে, এটা কমানোর সুযোগ রয়েছে। সেটা তো বাজেটারি কি, বাজেটে তো ফিসকাল মেশার থাকে, অর্থাৎ রাজস্ব নীতি থাকে। রাজস্ব নীতির একটা বিষয় হচ্ছে আপনি সম্পদ আহরণ করবেন, আর আরেকদিকে হচ্ছে সম্পদটা ব্যবহার করবেন। এলডিসি উত্তরণের পর বছরের রপ্তানি কমতে পারে 45,500 কোটি টাকা। এছাড়া সীমিত হবে সহজ শর্তের আন্তর্জাতিক ঋণ প্রাপ্তি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। শিক্ষকরা এখন মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন। সোমবার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে এই আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। আদেশটি অর্থ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এ ভাতা কার্যকর হবে। গত 21 এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে মূল বেতনের 50 এবং কর্মচারীদের ভাতা 50 থেকে বাড়িয়ে 75% করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দেখা নেই পর্যাপ্ত ইলিশের। বছরের এই সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও পরিস্থিতি ভিন্ন। এতে মাছ ঘাটগুলোতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদাররা। মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ধরা পড়বে ইলিশ। এ মাসের শেষের দিকে পাওয়া যাবে নদীতেও। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের মধ্যে 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে অন্যান্য বছরের মতো মে থেকে জুলাই পর্যন্ত এই 3 মাস ইলিশ বেচাকেনায় ঘাট এলাকা সরগরম থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়ায় আয় রোজগার নিয়ে বিপাকে প্রায় 52,000 জেলে পরিবার। দাদনের টাকা পরিশোধ নিয়েও বিপাকে তারা। মাছ আনা নদীতে পানির অবস্থা কম, জনিয়ে কিছু মাছ হয়, কিন্তু এখন ডালা জোয়া চলতেছে। মাছ নদীতে একেবারে কম, আমরা সত্যি কষ্ট বাড়ি যায়, একদম সীমিত কম মাছ। এদিকে মাছের সরবরাহ কম থাকায় জেলায় ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। মাছ টাছ ধরা কম হচ্ছে, জেলে 2-1টা গেছে, একদম মাছ কম পাইছে, 2-4টা অনেক কম মাছ। বর্তমানে ধরো না মাছের সংযোগ কম, এই কারণে ইলিশ মাছের দাম একটু বেশি, মাছ আমদামি তো দাম কমে যেত। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ইলিশ চলাচলে বাধার সৃষ্টি হয়। বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ইলিশ ধরা পড়বে বলে জানান মৎস্য কর্মকর্তা। বৃষ্টি, নদীর পানি এবং নদীতে কারেন্ট তৈরি হওয়া, এটার উপর নির্ভর করবে। সেই হিসাবে আপনারা জানেন যে এখন যে জলবায়ুগত যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টি যথাসময়ে আসতেছে না, হচ্ছে না, পানিও বাড়তেছে না, ওইভাবে স্রোতও তৈরি হচ্ছে না। এই কারণে আসলে মূলত হলো যে এই ইলিশ মাছগুলো ওইভাবে ধরা পড়তেছে না। লক্ষ্মীপুর জেলায় এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 28,500 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 3,000 মেট্রিক টন বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে 23টি প্রাণী। দক্ষ জনবল, প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসক না থাকায় ঘটছে মৃত্যুর এসব ঘটনা। বিশিষ্টজনরা বলছেন, অপরিকল্পিতভাবে নির্মাণ আর অব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণী বিপন্ন হলেও তার রক্ষায় নেই কোনো উদ্যোগ। 2018 সালে সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কে খাঁচা তৈরি করে 62টি বন্যপ্রাণী নিয়ে শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এরপর অনিয়ম, অব্যবস্থাপনায় জেব্রা, ময়ূর সহ মারা গেছে প্রায় সবগুলো প্রাণী। শুরুতে দর্শনার্থী গেলেও এখন আঁকড়া হয়েছে বখাটেদের। একেবারে খালি, আসলে ওইটা পর্যাপ্ত পরিমাণে ওই পরিমাণ পশু প্রাণী নাই একেবারেই। বন্যপ্রাণী সংরক্ষণ প্রপারলি না করা হলে সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে 8 প্রজাতির 39টি প্রাণী থাকলেও সেগুলো রয়েছে ঝুঁকিতে। এসব প্রাণীকে খাবার দেওয়ার কেউ নেই, হয় না অসুস্থ প্রাণীর চিকিৎসা। শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন দেখাতে প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। চিড়িয়াখানার নামে যে পশু পাখিগুলো আনলো, সেই পশু পাখিগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায় অথবা মৃত্যুবরণ করেছে। অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব, সর্বোপরি সদিচ্ছার অভাব। বন বিভাগ বলছে, পরিকল্পনাহীনভাবে চলায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির এই দশা। তবে সুষ্ঠুভাবে তা পরিচালনায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 20 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, এটি প্রায় শেষ পর্যায়ে আছে। এটা আমাদের স্টেক হোল্ডার কনসালটেশনও এখানে টিলাগড় ইকো পার্কে হয়েছে, এবং মাস্টার প্ল্যানের আলোকেই আমরা ভবিষ্যতে এটিকে একটু সুন্দর একটা সাইট হিসাবে এবং কনজারভেশন এরিয়া হিসাবে আমরা এটা দেখতে পাবো। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির মুখর করে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কোরবানি ঈদে কুষ্টিয়ায় বড় চমক, 40 মণ ওজনের গরু বাংলার ডন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। আর পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনায় রয়েছে কালু। গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের বুরহান মণ্ডল
3 বছর আগে ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনে লালন পালন শুরু করেন। এরই মধ্যে এর ওজন হয়েছে 40 মণ। নাম রাখা হয়েছে বাংলার ডন। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো, বুঝেছেন। আমার দাম চাওয়া আছে মানুষের কাছে, ঢাকাতে প্রত্যেকটা এই গরু বড় গরুর সেক্টর খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক একটা নাম কিছু থাক বা না থাক নামটা আছে। এছাড়া তার খামারে রয়েছে 30 থেকে 35 মণ ওজনের মাফিয়া, সুলতান, আলিফ, হামজা, রকি ও আদিলা নামে আরও 6টি গরু। কুরবানির আগে বিশালদেহী গরুগুলো আসে আলোচনায়। জেলায় এবার কুরবানির জন্য 2,09,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বড় ব্যাপারীদের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। এই গরুগুলো যারা বিক্রি করবে আমরা তাদের বিক্রির জন্য সহযোগিতা করতে পারি। যারা পাইকার থাকে আমাদের সাথে যোগাযোগ যখন করবে আমরা পাইকারদের সাথে তাদের যোগাযোগ করে দেব। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ইউসুফ মোল্লা প্রস্তুত করেছেন 10 ফুট দৈর্ঘ্য ও 7.5 ফুট প্রস্থের কালুকে। 25 মণ ওজনের শার্টের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। 25 মণ ওয়েট আছে বর্তমান বডিতে, আর আমি 8 লাখ টাকা হইলে বিক্রি করব। কলাপাড়ায় ছোট বড় 90টি গরু ছাগলের খামার রয়েছে, যেখানে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 22,000 গবাদি পশু। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।